আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আসলে কোভিড-19 এই পরিস্থিতিতে অনলাইন ক্লাস নিতে গিয়ে অনলাইন অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করা। তোমাদেরকে সেই অভিজ্ঞতা শেয়ারের ধারাবাহিকতায় আজকে আবার রসায়ন দ্বিতীয় পত্রের তড়িৎ রসায়ন নিয়ে হাজির হয়েছি। আমরা তড়িৎ রসায়ন থেকে বেশ কয়েকটি ক্লাস সংগঠন করলেও দু একটি ক্লাসের মধ্যে নেটওয়ার্ক ত্রুটির কারণে তোমাদের বেশ সমস্যায় ফেলতে হয়েছে। এই জন্য আবার দুঃখ প্রকাশ করছি যে আমরা গত দুইটা ক্লাসেই আমরা বেশ বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। তো আজকে সেটা আছে কিনা সেটাও তোমরা আমাকে জানাতে পারো যে আজকে এই প্রবলেমটা আছে কিনা। আজকে সম্ভবত চেষ্টা করছি সকল কিছুর সমস্যার সর্বোচ্চ সমাধানের জন্য। তো সেই বিষয়টা মাথায় রেখেই তোমাদেরকে আবার আমরা ক্লাসে জয়েন করার জন্য আহ্বান জানাচ্ছি। তোমরা যে যেখানে আসো, কে কোথা থেকে জয়েন করতেছো সেটা জানাবা। আর যেখান থেকে জয়েন করছো সেখান থেকে ক্লাসটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাকে একটু কনফার্ম করবা। আমি এই কনফার্ম করতে পারলেই বা কনফার্ম করলেই আমার ক্লাসটা আমরা শুরু করতে পারবো। আর এই ক্লাসের যে আগের টপিকসগুলো পড়ছিলাম সেগুলোকেও একটু আমি রেস্ট টানবো বা বারবার এটা আমরা আলোচনা করার চেষ্টা করব। আমি চাইবো যে গত পড়াগুলা যেগুলা বিঘ্নিত হয়েছে, বিঘ্নিত পড়াশোনাও যেন ঠিকঠাক মতো হয়ে যায়। তো সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। তোমরা তোমাদের কমেন্টে একটু আমাদের সব কিছু ঠিকঠাক চলছে কিনা একটু জানাও। আর যত পারো বেশি করে শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নিজেদের মধ্যে একটা আলোচনার নতুন কেন্দ্রবিন্দু তৈরি করো। এই ক্লাসটা নিয়ে যদি একটু আলোচনা করো, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করো জানি, কিন্তু এই বিষয়গুলো নিয়ে একটু একটু করে আলোচনা করলেই তোমার কি হবে, দেখা যাবে যে তোমাদের মন মানসিকতার কিছুটা পরিবর্তন আসবে, পড়াশোনা মুখী করা যাবে। আসলে লকডাউন শুরু হয়েছে তো আজকে না, এই প্রতিষ্ঠান বন্ধ তো প্রায় আজকে 5 মাস অতিক্রম হয়ে গেছে। তো 5 মাস অতিক্রম হয়ে গেছে, এই 5 মাসের মধ্যে তোমাদের পড়াশোনা কনসেন্ট্রেশন ধরে রাখা সাংঘাতিক কঠিন কাজ। এটা তোমরা যতটা বুঝো আমরাও বুঝি, কিন্তু আমরা নিরুপায়। এই ক্ষেত্রে আমাদের এমন একটা সমস্যা যেটার সমাধান একমাত্র সৃষ্টিকর্তার হাতে আছে। তো আমরা দোয়া করি সৃষ্টিকর্তা দ্রুত তোমাদেরকে আমাদের সাথে সংযুক্ত করার সুযোগ করে দিন। আর সেই শুভকামনায় তোমাদের পড়াশোনাটা যেন অল্প অল্প করে হলেও আগায় যায়। তো আসো আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। আমরা কোষ বিভব সম্পর্কে ধারণা দিছিলাম। আমরা তড়িৎ রসায়নের যে যে বিষয়গুলো ধারণা দিছি, যারা গত ক্লাসগুলো মিস করছো তাদের ক্ষেত্রে একটু বলে নিই। আমরা আমরা যে যে বিষয়গুলো আসলে আমরা মোটামুটি ধারণা দিছিলাম তার মধ্যে অন্যতম ছিল, প্রথমেই আমরা তড়িৎ পরিবাহিতা কি, পরিবাহিতা ধর্মের উপর ভিত্তি করে পদার্থের শ্রেণী বিভাগটা আলোচনা করছিলাম। পরিবাহিতা ধর্মের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ আলোচনার পর আমরা আলোচনা করছিলাম আসলে ওই তোমার ইলেকট্রনীয় পরিবাহী কি, ইলেকট্রনীয় পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এই বিষয়গুলো আলোচনা করছিলাম। ইলেকট্রনীয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আলোচনা করার পর তড়িৎ বিশ্লেষণ কি, তড়িৎ বিশ্লেষণ কৌশল সম্পর্কে আলোচনা করছিলাম। তড়িৎ বিশ্লেষণ কৌশল আলোচনা করার পরে আলোচনা করছিলাম আমরা তড়িৎ রাসায়নিক সারি বা সক্রিয়তা সিরিজ। তারপরে পড়ছিলাম তড়িৎ রাসায়নিক কোষ, যেটাতে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। বিষয়গুলো মাথায় আছে কিনা তোমাদের? তার তড়িৎ রাসায়নিক কোষ আবিষ্কার আলোচনা করছিলাম। তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে লবণ সেতু ব্যবহার করা হয় কেন, লবণ সেতুর প্রভাব কি, লবণ সেতু কি, বিশ্লেষণ কি, এইগুলা নিয়ে আলোচনা করছিলাম। তারপরে আমরা এনুড মানে হচ্ছে জারণ তড়িৎদ্বার, আর ক্যাথোড মানে হচ্ছে বিজারণ তড়িৎদ্বার। তার মানে জারণ তড়িৎদ্বার মানে অ্যানোড, ক্যাথোড, এইগুলা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। সেখানে এক ধরনের কাজ সংগঠিত হয় বা শক্তি দ্বারা কৃত কাজ হয়, সেই শক্তি দ্বারা কৃত কাজের মানটাকেও আমরা আলোচনা করছিলাম। সেটাকে আমরা বলছিলাম এরকম কোষ বিভব, এই ক্ষেত্রে জারণ বিভব আর বিজারণ বিভব। এই পর্যন্ত আলোচনা করে আমরা আর কিছু দেখাইতে গিয়ে এই প্রবলেমে পড়ছিলাম। তো সেখান থেকেই আমি আলোচনাটা শুরু করছি। তো আসো আমরা এই আলোচনাটাতে প্রথমেই জানি যে কোষ বিভব সম্পর্কে আবার একটু জেনে নিই। তাহলে কোষ বিভব মানে কি? এটা তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে, তড়িৎ রাসায়নিক কোষ মানে যেখানে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করো।
আমরা তড়িৎ রাসায়নিক কোষের ধারণাটা একটু লিখে রাখছি, এগুলার যদি লেখাটা নাও দেখা যায় তাহলে আমরা সবকিছু এগুলা আবার ছবি তুলে তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা একটু ভালোভাবে দেখে নিও, তাহলেই হবে। তাহলে একটু লক্ষ্য করো, কোষ বিভব সম্পর্কে ধারণা আমি একটু পড়তেছি, এখানে যা লেখা আছে তাই, পরে আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি। তাহলে একটু লক্ষ্য করো, কোন কোষের তড়িৎচালক বল বা কোষ বিভব হচ্ছে অ্যানোডের জারণ বিভব, অর্থাৎ অ্যানোডের মধ্যে সবসময় জারণ বিক্রিয়া হয়, আমরা এটা জানি। তাহলে অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভবের সমষ্টিটাকে আমরা কি বলছি? কোষ বিভব বলছি। তাহলে এরকম এদেরকে নিম্নোক্ত ভাবে প্রমাণ করা যায়, মানে 3-4টা উপায়ে প্রকাশ করা যায়। তোমরা গতদিনে এটা জেনে ফেলছো, একটু কমেন্টে জানাতে পারো যেগুলো স্যার কিভাবে করছিলাম। ই নট সেল অর্থাৎ প্রমাণ অবস্থায়, অপ্রমাণ অবস্থায় আমরা বের করব, তখন নার্নস্টের সমীকরণ ব্যবহার করব, মুক্ত শক্তির ধারণা ব্যবহার করব, এগুলো আছে সামনে। তাহলে ই নট সেল ইকুয়াল টু হচ্ছে ই নট অ্যানোড, অ্যানোডের অক্সিডাইজেশন এবং ক্যাথোডের রিডাকশন মান, অ্যানোডের অক্সিডাইজেশন এবং ক্যাথোডের রিডাকশনের সমষ্টিকে, মানে অক্সিডাইজেশন মানে হচ্ছে জারণ, অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভবের সমষ্টিকে কোষ বিভব বলা হয়। আবার এটাকে 3টা প্যাটার্নে তোমাদের বইয়ে ব্যবহার করা হয়েছে। তাহলে সেটা কি কি প্যাটার্নে? ধরো অ্যানোডের অক্সিডাইজেশনটা ঠিক রাখলাম, ক্যাথোডের রিডাকশন ঘটছিল, কিন্তু এটা অক্সিডাইজেশন মান যদি নেই আমরা, তাহলে কি হবে? ক্যাথোডের অক্সিডাইজেশন, তাহলে এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো পরিবর্তনটা একটু লক্ষ্য করো, এখানে পরিবর্তনটা কি হচ্ছে? পরিবর্তনটা হচ্ছে এরকম, রিডাকশনটা হয়ে গেছে অক্সিডাইজেশন আর প্লাসটা হয়ে গেছে মাইনাস, আর কোনো কিছু না, এটা তোমরা এমনিতেই পারবা। আবার যদি এই ক্যাথোডের রিডাকশন মান ঠিক থাকলো, অ্যানোডের অক্সিডাইজেশনটাকে আমরা রিডাকশন করে ফেলি, তাহলে এটার সামনে একটা মাইনাস আসবে, এই যে মাইনাস। তার মানে এইভাবে আমরা 3টা ফর্মে সমীকরণটা লিখতে পারি। কিন্তু তোমাদের প্রতি একটা পরামর্শ থাকবে, আমরা এই 3টা ফর্মে অঙ্ক করার ক্ষেত্রে আমরা নিজেরাই বিপদে পড়ে যেতে পারি যে কোন ফর্মটা আমরা ব্যবহার করব আর কোনটাকে ব্যবহার করব না, এই বিষয়টা নিয়ে খুব ঝামেলায় পড়ে যেতে পারো। এই জন্য আমি তোমাদেরকে পরামর্শ দিব, সবসময় 3টা ফর্ম আমার জানা থাকুক, কিন্তু সবসময় আমরা ব্যবহার করব কোন ফর্মটা? অর্থাৎ প্রথম ফর্মটা। তাহলে প্রথম ফর্মের ধারণাটা কি? কোষ বিভবের মান কত হবে? কোষ বিভব হবে অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভবের সমষ্টিকে আমরা কোষ বিভব বলবো। তাহলে একটু আমরা কোষ বিভব সম্পর্কে তোমরা কমেন্টে একটু জানাও তো দেখি, যে কোষ বিভব জিনিসটাকে অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভবের সমষ্টিকেই কোষ বিভব বলা হচ্ছে। তাহলে কোষ বিভব সম্পর্কে আমরা ধারণা দাও, অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভবের সমষ্টিকেই কোষ বিভব বলা হয়। তাহলে এখন এই কোষ বিভবকে আমরা কিভাবে, এই কোষ বিভবটাকে আমরা বিভিন্ন অঙ্ক করব, সেগুলা নিয়ে আমরা দেখব। তো এই কোষ বিভব নির্ণয় করার জন্য কিছু পদার্থের জারণ বিভবের মান প্রমাণ অবস্থায় আমরা নির্দিষ্ট করে মনে রাখছি, আবার কিছু পদার্থের বিজারণ বিভবের মান নির্দিষ্ট অবস্থায় আমরা মনে রাখার চেষ্টা করব। হয়তো তোমরা আরেকটা জিনিস বলতে পারো, স্যার এগুলো মান তো বিভিন্ন টেস্ট পেপার বা যারা আমার পরীক্ষার্থী স্টুডেন্ট আছে তারা দেখতেছে যে স্যার এগুলোর মান তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়াই থাকে। হ্যাঁ, আমিও তোমাদের সাথে একমত, এগুলোর মান দেওয়া থাকে, কিন্তু বাস দেওয়া থাকাটাই তো সব না, আমার একটু জানতেও তো হবে। তাহলে জারণ বিভব বিজারণ বিভবের মান কতগুলা মান আমরা মুখস্থ রাখতে পারি। তাহলে এই মুখস্থ রাখার মানগুলা আমরা একটু গত দিনেই পড়াইছিলাম, আবার একটু আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো আমরা এগুলা বুঝবো, মনে হয় একটু দেখলেই পারবা। এগুলো আসলে হাইড্রোজেনের শক্তির সাথে তুলনা করে আমরা ব্যবহার করছি। এগুলার ছবি আমি আবার, যদি একটু কমও দেখা যায়, কোনো টেনশন করার কিছু নাই, এগুলো আমি আবার ছবি কমেন্ট আকারে দিব। তাহলে একটু লক্ষ্য করো, এখানে প্রমাণ অবস্থায় কতগুলো পদার্থের জারণ এবং বিজারণ বিভবের মান। আমরা ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ এগুলা কমেন্টে আমার সাথে সাথে আশা করতেছি লিখবা, কারণ ক্লাসে হলে এগুলা বারবার বলাইতে বলাইতে মোটামুটি একটা জ্ঞান তোমার ভিতরে আমি প্রবেশ করাতে পারতাম। তো আমরা কিন্তু চাইলেও সেটা সম্ভব না। তো আমাকে একটু সহযোগিতা করো, কমেন্ট করো। কমেন্ট করলে কি হবে, একবার লিখছিলা অন্ততপক্ষে এটা মনে রাখবে যে স্যারের ক্লাসে আমি এই বিভবের মানটাতে এত লিখছিলাম। তার মানে লিখাটাও কিন্তু তোমার দেখা যাবে যে বারবার প্র্যাকটিস হয়ে যাবে। ওই যে বলাটা হয়তো তোমার শুধুমাত্র অডিও ভার্সন, কিন্তু লেখাটা কিন্তু অডিও ভিডিও প্লাস
আমাদের মস্তিষ্কের ভাষণ। তিনটা কোয়ালিটি লাগে লিখতে হলে, কারণ এই ক্ষেত্রে ভিজুয়ালও হতে হবে, অডিওও হতে হবে, বলতেও হবে, লিখতেও হবে, এবং মাথায় এটা মানে ভালোভাবে করতে হবে। তুমি গান গাইতে থাকলে অন্য কিছু লিখতে পারবে না, ওই গানের শব্দ এসে বলবো, মানে ব্যাপারটাই এরকম। তাহলে এই জন্য আমি বলবো যে একটু লিখবা, মানগুলা মুখস্থ রাখতে ভালো, রাখাটা ভালো, রাখলে কখনো কখনো বিপদ সামলানো যাবে। তাহলে সেটা কি, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হলে প্লাসের 2.37 ভোল্ট মান পাওয়া যায়, বিভবের মান। তাহলে ম্যাগনেসিয়ামের জারণ বিভব, ম্যাগনেসিয়ামের জারণ বিভব হচ্ছে, ম্যাগনেসিয়ামের জারণ বিভব 2.37 ভোল্ট, মনে রাখবা। অ্যালুমিনিয়ামের জারণ বিভব কত, 1.67 ভোল্ট। তারপরে জিঙ্কের জারণ বিভবের মান 0.76 ভোল্ট। তারপরে আয়রনের জারণ বিভবের মান 0.44 ভোল্ট। তারপরে নিকেলের জারণ বিভবের মান 0.22 ভোল্ট। কোন বইয়ের গতদিন আমি আলোচনা করছিলাম 0.20 আছে, তো এটা নিয়ে তুমি কনফিউশন পড়বে না। আমরা এই বিভবগুলা আসলে হাইড্রোজেন, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করে বের করছি। তার মানে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহারেরটা আমরা আগামী দিনেই শিখবো, এটা কিভাবে তড়িৎদ্বার বিভবের মান এইভাবে এইগুলা নির্ণয় করা হয়েছে সেগুলো আমরা করব। তার আগে এই হাইড্রোজেনের সাথে যেহেতু তুলনা করে বের করা হয়েছে, তাহলে হাইড্রোজেনের বিভবের মানটাকে আমরা জিরো ধরতে হবে। তার মানে হাইড্রোজেনের জারণ বিভবও জিরো, বিজারণ বিভবও জিরো। হাইড্রোজেনের চেয়ে যেগুলা কম সক্রিয় তাদের ক্ষেত্রে ঋণাত্মক কাজ সংঘটিত হয়, অর্থাৎ কি কপার থেকে কপার 2+ হলে, মানে কপারের জারণ বিভবের মান -0.34 ভোল্ট, আবার সিলভারের জারণ বিভবের মান -0.80 ভোল্ট। তোমরা একটু লিখছো কিনা সেটাও আমি একটু দেখতে চাই। তাহলে এরকম ভাবে আমরা আবার প্রথম থেকে যদি একটু বলি, ম্যাগনেসিয়ামের জারণ বিভব হচ্ছে প্লাসের 2.37 ভোল্ট, অ্যালুমিনিয়ামের জারণ বিভব হচ্ছে 1.67 ভোল্ট, তারপরে জিঙ্কের জারণ বিভব হচ্ছে 0.76 ভোল্ট, তারপরে এখানে আয়রনের জারণ বিভব হচ্ছে 0.44 ভোল্ট, তারপরে হচ্ছে তোমার নিকেলের জারণ বিভব 0.22 ভোল্ট, তারপরে হচ্ছে হাইড্রোজেনেরটা শূন্য, কারণ হাইড্রোজেনের সাথে তুলনা করে আমরা এগুলা বের করি। তারপরে আসো দেখে সিলভারের জারণ বিভব হচ্ছে 0.80 আর কপারেরটা হচ্ছে 0.34 ভোল্ট। আশা করছি আজকের ক্লাসে কোনো সমস্যা হচ্ছে না, যদি সমস্যা হয়ে থাকে সেটাও তোমরা একটু জানাও প্লিজ। আমি খুব বিব্রত গত দুইটা ক্লাস নিয়ে। তাহলে একটু লক্ষ্য করো, আমরা এখানে জারণ বিভব শুধু ব্যবহার করছি, আমরা তাহলে বিজারণ বিভব কিভাবে বের করব? আসলে জারণ বিভব যদি কারো জানা থাকে তাহলে বিজারণ বিভব অটোমেটিক্যালি তুমি পারবা। তাহলে এখানে একটা কথা আমি লিখে দিছি, সেগুলো একটু আমরা চেষ্টা করি। বিজারণ বিভবের ক্ষেত্রে মানগুলোর বিপরীত চিহ্ন যুক্ত হবে, অর্থাৎ এই ক্ষেত্রে বিজারণ হলে ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম হবে। বিজারণ মানে তো গ্রহণ, জারণ মানে সারণ, জারণ সংখ্যার বারণ, মনে আছে কিনা? বিষয়গুলো ভুলে গেলে চলবে না, জারণ বিজারণ তো লাগবেই। তাহলে এখানে আসলে আমরা অন্য সময় জৈব যৌগ যখন পড়ছি তখন পড়ছি সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, তারপরে অপসারণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া, তারপরে পড়ছি দহন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, অনেক ধরনের রিঅ্যাকশন পড়তে হয়েছে। কিন্তু তড়িৎ রসায়নে একটা জিনিস কমন, সেটা হচ্ছে যে যত বিক্রিয়া আছে সবগুলো আসলে মূলত আমাদের কি ওই জারণ বিজারণ বিক্রিয়া। তার মানে এটা একটা কমন, এটা একটা কমন ধারণাও তোমার, যে তড়িৎ রসায়নে যত বিক্রিয়া আছে, তড়িৎ সংক্রান্ত যেহেতু, আয়ন আর ইলেকট্রন সংক্রান্ত যেহেতু, তাহলে এগুলা জারণ বিজারণ বিক্রিয়া। তার মানে বিজারণ ঘটলে উল্টা মান হবে, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম তখন হয়ে যাবে -2.37। তারপরে অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম তখন হয়ে যাবে -1.67। তারপরে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক তখন হয়ে যাবে -0.76 ভোল্ট। এইভাবে আমরা কি করতে পারি, মানগুলা মুখস্থ রাখতে পারি। আর হাইড্রোজেনের চেয়ে বেশি সক্রিয় জারণ বিভবের মান ধনাত্মক এবং কম সক্রিয় ক্ষেত্রে জারণ বিভবের মান ঋণাত্মক হয়, উল্টাটা হবে বিজারণ বিভবের ক্ষেত্রে। আশা করি তোমরা এই বিষয়টা আয়ত্ত করে ফেলছো। তো এখন এইগুলা কেন এত কষ্ট করে শিখতেছি, তুমিই বা কেন এত কষ্ট করে তুমি এইগুলা শিখতেছো, এগুলার প্রয়োগ সম্পর্কে আমরা একটু দেখার চেষ্টা করবো এবার। তাহলে প্রয়োগ মানে কি? তাহলে একটা কোষের কথাই বলি আমরা। আমরা গত দিন এটাও এই পর্যন্ত গেছিলাম, কিন্তু মনের মধ্যে একটা আকুতি রয়ে গেছে যে আসলে ক্লাসটা ডিস্টার্ব হয়ে গেছে, তো এই জন্য আবার আমি আলোচনা করতেছি। এখন তোমাকে যদি বলি একটু যে এরকম এইগুলা শিখে আমরা কোথায় ব্যবহার করব, তাহলে ব্যবহার করব এরকম যে একটা কোষের কোষ বিভবের মান কিভাবে নির্ণয় করতে পারি,
কোষ বিভবের মান কত হবে, তারপরে এখানে কোন কোষের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে কিনা, কোন কোষ বিভবের মধ্যে কখন স্বতঃস্ফূর্তভাবে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করতে পারবো। তাহলে একটু আমরা বিষয়টা আলোচনা করি। তাহলে এখানে দেখো কতগুলো আলোচনা আমি একটু দিয়ে দিছি তোমাদেরকে। তার মধ্যে একটা হচ্ছে ড্যানিয়েল কোষের মোট কোষ বিভবের মান হিসাব করো। ড্যানিয়েল কোষের কোষ বিভবের মান হিসাব করো। তাহলে ড্যানিয়েল কোষে যদি কোষ বিভব হিসাব করতে বলি তাহলে কিভাবে করবা, এই কাজটা কিভাবে করবা তোমরা একটু লক্ষ্য করো ব্যাপারটা। ড্যানিয়েল কোষের ক্ষেত্রে কোষ বিভবের মান হিসাব করো, তারপরে মোট স্বতঃস্ফূর্তভাবে তড়িৎ প্রবাহ ঘটে কিনা এইটা। 2 নাম্বারটা হচ্ছে আয়রন ধাতু মানে লোহাকে জিঙ্ক মানে আয়রন ধাতু জিঙ্ককে প্রতিস্থাপিত করতে পারবে কিনা। 9 10 পড়ে আসতো কোন একটা পদার্থ অন্য পদার্থকে প্রতিস্থাপিত করতে পারবে নাকি পারবে না, সেটা তোমরা কি সক্রিয়তা সিরিজ দিয়ে ব্যাখ্যা দিছো, কিন্তু এখন তুমি তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দিতে পারবা। তার মানে আমি যে কাজটা করছিলাম আগে সেটা ছিল এরকম যে সক্রিয়তা দিয়ে একটা ধারণা মাত্র, কিন্তু এবার একেবারে গুণগত না পরিমাণগত ধারণা দিতে পারবা যে সবকিছু ঠিকঠাক তোমার কিভাবে প্রতিস্থাপন বিক্রিয়াটা হয়। তারপরে লোহার পাত্রে সালফিউরিক অ্যাসিড রাখা যাবে কিনা। তুমি সালফিউরিক অ্যাসিড আমার 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 একটা ঘটনা আমি বলি। তখন অনেক সময় আগে এটা ক্লাস আমি 9 10 এ পড়ি, তখন দেখা যাচ্ছে যে আমি ব্যাটারির মধ্যে কি টেলিভিশনের ব্যাটারি, তখন আমাদের বাড়িতে ছিল না, ওই কারেন্ট ছিল না, তখন ব্যাটারি দিয়ে টেলিভিশন সাদা কালো টেলিভিশন চালাতাম। তখন দেখা যেত যে ওইটা দিয়ে আবার ক্যাসেট প্লেয়ারও চালানো যেত। তো ক্যাসেট প্লেয়ারের জন্য দরকার হচ্ছে 8 ভোল্ট আর টেলিভিশনের জন্য দরকার হচ্ছে 12 ভোল্ট। তাহলে আমি কি করতাম, কখনো কখনো গান শোনার জন্য টেলিভিশনের ব্যাটারির ভিতরে সাইকেলের যে রড শিক আছে যেটাকে বলি আমরা, ওইটা দিয়ে ব্যাটারির ভোল্টেজটা কমিয়ে তারপরে আমরা গান শুনতাম। কিন্তু দেখা যাইল কয়েকদিনের মধ্যে ওই যে রডটা ব্যবহার করতাম লোহার, ওইটা কয়েকদিনের মধ্যে কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তোমরাও হয়তো লক্ষ্য করতে পারবা এটা কেন নষ্ট হয়ে গেছিল। তখন কিন্তু আমি বুঝতাম না আসলে কেন নষ্ট হয়ে যাইতো, কিন্তু এখন কিন্তু বুঝতে পারবো যে সালফিউরিক অ্যাসিডের মধ্যে লোহা রাখলে লোহাটা ভ্যানিশ হয়ে যায়। তার মানে এই কেন ভ্যানিশ হয়ে যায় এই বিষয়টাও আমরা আজকে আলোচনা করব। তারপরে অ্যালুমিনিয়ামের পাত্রে ম্যাগনেসিয়াম, এই একই ঘটনা। তারপরে নিকেল স্পেচুলা বলতে গেলে ল্যাবে দেখছো তোমরা একটা চিমনির মতো বা চামচের মতো একটা অংশ আছে, এটাকে স্পেচুলা বলি। এটা দিয়ে আলোড়িত করা যাবে কিনা কপার সালফেট। তারপরে একটা কোষ দিলাম এখানে, এই কোষটাকে স্বতঃস্ফূর্তভাবে তড়িৎ বিশ্লেষণ ঘটবে কিনা বা যথাযথ নিয়ম বানানো হয়েছে কিনা, নিয়ম মেনে বানানো হয়েছে কিনা। তাহলে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। যদি না দেখা যায় কোনো টেনশন নাই, আমি আবার বারবার বলতেছি বলবো, তোমরা যেটা করবা সেটা হচ্ছে তারপরে দেখবা যে এটা বিষয়টা তোমাদের এখন কি ঠিকঠাক মতো ক্লাস 9 10, হ্যাঁ একটু তোমরা আবার একটু আমাকে বলো দেখি যে একটু বুঝতে পারছো কিনা, এটা আবার একটু করো প্লিজ স্যার। সঞ্চালন আর একটু ধীর গতির, আপনার বুঝতে সহজ হবে। ওকে ধন্যবাদ। আমি আবার একটু আস্তে আস্তেই বলার চেষ্টা করতেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা এই প্রশ্নগুলোর আনসার খোঁজার চেষ্টা করব। তাহলে এই প্রশ্নগুলোর আনসার কিভাবে খুঁজবো একটু লক্ষ্য করো। প্রথম প্রশ্নটা নিয়ে যাই, ড্যানিয়েল কোষের মোট কোষ বিভব হিসাব করো এবং স্বতঃস্ফূর্ত তড়িৎ প্রবাহ পাওয়া যায় কিনা বিশ্লেষণ করো। তাহলে আমরা মনে আছে কিনা ড্যানিয়েল কোষে অ্যানোড হিসেবে বিক্রিয়া করা হচ্ছে জিঙ্ক। আমার সাথে একমত কিনা তোমরাও একটু কথা বলো। জিঙ্ক কয়টা ইলেকট্রন ত্যাগ করে? 2টা ইলেকট্রন ত্যাগ করে। জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে কি তৈরি করে? জিঙ্ক 2+ আয়ন। আমরা কিন্তু এটা জানি অ্যানোডে বিক্রিয়া। আমরা প্রথম প্রশ্নটার আনসার করছি, একটু মনোযোগ দাও। তারপরে এখানে ক্যাথোড হিসেবে ক্রিয়া করে কপার 2+। তাহলে কপার 2+ কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 2টা ইলেকট্রন। আর গ্রহণ করার সাথে সাথে কপার ধাতুতে পরিণত হয়। তাহলে আমরা যদি এই কোষ বিক্রিয়াটাকে একত্র করি, তাহলে একত্র করলে কি হচ্ছে? জিঙ্ক প্লাস কপার 2+, ইলেকট্রন বাদ, তাহলে থাকতেছে কি এখানে একটু লক্ষ্য করো, জিঙ্ক 2+ প্লাস কপার।
এখন এইরকম একটা বিক্রিয়াকে কোষ বিক্রিয়া আকারে প্রকাশ করা কিন্তু আমরা আগেই শিখাইছি। তাহলে এটাকে যদি আমরা কোষ বিক্রিয়া আকারে প্রকাশ করি, তাহলে কোষ বিক্রিয়া আকারে, বই কিংবা ধারণার মধ্যে তোমার স্বচ্ছতা একটু হয়তো সমস্যা হতে পারে, এই জন্য একটু পরিষ্কার ধারণা রাখবা। কোষ বিক্রিয়া আকারে যদি আমরা একটু প্রকাশ করি তাহলে সেখানে কি দাঁড়াচ্ছে একটু লক্ষ্য করো। কোষ বিক্রিয়া আকারে আমরা বলছিলাম কোষ বিক্রিয়ায় আগে জারণ বিক্রিয়া, তারপরে লবণ সেতু, তারপরে বিজান বিক্রিয়া দেওয়া যায়। তাহলে এখানে জিঙ্ক স্ল্যাশ জিঙ্কের জারিত অবস্থা, তার মানে কি হয়েছিল, জিঙ্ক 2+, ডাবল স্ল্যাশ মানে লবণ সেতু, তারপরে বিজার এবং বিক্রিয়া, তাহলে কপার 2+ স্ল্যাশ কপার। তাহলে আমাদের মোটামুটি কোষ বিক্রিয়া আকারে বিক্রিয়াটা লিখে ফেললাম। তাহলে কোষ বিক্রিয়া আকারে তোমরা লিখতে পারবা কিনা ব্যাপারটা জানাও, যে বুঝতে পারছো কিনা এই পর্যন্ত। এখন এই বিক্রিয়াটার কোষ বিভব নির্ণয় করব। তাহলে আমরা একটু আগে কোষ বিভব, প্রমাণ অবস্থায় কোষ বিভব অর্থাৎ ই নট সেল সমান আমরা শিখাইছি, আমরা 3টা ফর্ম শিখাইছি, কিন্তু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি একটা ফর্মের জন্য। সেটা কোনটা? ই নট অ্যানোড, অ্যানোডের জারণ বিভব অর্থাৎ অক্সিডাইজেশন, প্লাস ই নট ক্যাথোড, ক্যাথোডের কি রিডাকশন বিক্রিয়া। তাহলে অক্সিডাইজেশন এবং রিডাকশন এর সমন্বয়। তাহলে অক্সিডাইজেশন কার ঘটছে এখানে আমরা সহজেই বুঝে ফেলছি, কার ঘটছে, জিঙ্কের। তাহলে ই নট জিঙ্ক থেকে হয়েছে কি জিঙ্ক 2+, প্লাস তখন রিডাকশন কার ঘটছে এখানে ই নট কপার 2+ থেকে কপার। তো আমরা একটু লক্ষ্য করো, এই মানগুলা কিন্তু আমরা প্রমাণ অবস্থায় কত জানি সেটা একটু বসায় দিব এখন। তাহলে ই নট জিঙ্কের মান, জিঙ্কের জারণ বিভবের মান হচ্ছে 0.76 ভোল্ট প্লাসের। আবার কপারের জারণ বিভব ঋণাত্মক, মনে আছে কিনা একটু জানো তো, কপারের জারণ বিভবের মান ঋণাত্মক, সেটা কত জানাও একটু, আমি পরে দেখে নিব তোমাদের কমেন্ট গুলা। 0.34 প্লাসের না মাইনাসের, মানে মাইনাসের, অর্থাৎ ই নট কপার থেকে কপার 2+ হইতে কার্য সম্পাদিত হয় কত জুল, মাইনাসের 0.34 জুল, অর্থাৎ এটার মানটা হচ্ছে ভোল্ট এত। তাহলে আমার দরকার কিন্তু উল্টা মানটা। তাহলে উল্টা মান মানে কি, কপার 2+ থেকে কি কপার হলে কত লাগে, তাহলে এটা হয়ে যাবে প্লাসের মান, তাহলে 0.34 ভোল্ট। তার মানে ড্যানিয়েল কোষের তড়িৎ চালক শক্তির মান, মোট কোষ বিভবের মান 1.10 ভোল্ট, এটা প্লাসের আসছে, তাহলে ধনাত্মক মান পাওয়া যায়। তাহলে ধনাত্মক মান যেহেতু পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে এটার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে তড়িৎ প্রবাহ ঘটে, অর্থাৎ এই তড়িৎ প্রবাহের জন্য বাইরে থেকে আর আলাদা কোনো শক্তির প্রয়োজন হয় না। এই জন্যই ড্যানিয়েল কোষ তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে অন্যতম আমরা পড়ি এটা। তাহলে তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে কিভাবে পাওয়া গেল, ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টে জানাও যে এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছো কিনা। তাহলে পরবর্তী কথাগুলা কি লিখবা আমি একবার বলে দিচ্ছি, লিখে দেওয়ার দরকার নাই। এরকম ব্যাপারটা রেকর্ড যেহেতু থাকতেছে তুমি বারবার দেখতে পারবা। একবারে অনেকেই বলতেছো স্যার স্পিডি হয়ে যাচ্ছে, আসলে অনলাইন ক্লাস একটু স্পিডি না হলে তোমাদেরই লস, তোমরা তো বারবার দেখতে পারবা বিষয়গুলা। আমি তো এটা একবার না অনেকবার দেখতে পারবো, রেকর্ড তো থাকবেই। তাহলে এরকম ব্যাপারগুলা আরেকটু মনোযোগ দাও। যেহেতু কোষ বিভবের মান ধনাত্মক আসছে, তাহলে বিক্রিয়াটি সংগঠনের জন্য বাইরে থেকে কোনো রকম শক্তি বা ইলেকট্রন প্রবাহ প্রয়োজন হয় না। তাহলে বাইরে থেকে যদি শক্তি শোষিত না হয় তাহলে এটা স্বতঃস্ফূর্তভাবে তড়িৎ প্রবাহ ঘটবে। মুবারক হোসেন হিসাব করে ফেলছো অনেক আগেই, থ্যাংক ইউ। আসলে আমরা এভাবে হিসাবটা একটু করে আমরা আমাদের সাথে ক্লাসে থাকি। আশা করছি আজকের ক্লাসটা অন্য দিনের মতো তোমাদের এত বিব্রতকর অবস্থায় তৈরি করতে পারতেছে না। আমরা একটু প্রথম প্রশ্নটা পড়ে ফেললাম, তাহলে তড়িৎ প্রবাহ স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তাহলে আসো আমরা এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন থাকলে পারবা কিনা, যে কোনো একটা তড়িৎ প্রবাহ স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা সেটা আমরা কোষ বিভবের মান নির্ণয়ের মাধ্যমে লিখতে পারি। কোষ বিভব যদি ধনাত্মক আসে তাহলে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, আর যদি কোষ বিভব ঋণাত্মক আসে তাহলে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। আমার ধারণাটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। এখন আসো দ্বিতীয় কোশ্চেনটাতে যাই। তাহলে দ্বিতীয় কোশ্চেনটা কি, আয়রন জিঙ্ককে প্রতিস্থাপিত করতে পারে না কেন? তাহলে আয়রনটা জিঙ্ককে প্রতিস্থাপিত করতে পারে না কেন?
তাহলে আমরা যদি তুমি সক্রিয়তা সিরিজ তোমাকে বলতে বলি, ওইরকম ওই সক্রিয়তা সিরিজ গত একটা ক্লাসে আমি আলোচনা করছি, সেখানে ছিল এরকম লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড। জিঙ্ক, আয়রন, লেড, তার মানে জিঙ্ক উপরে আয়রনটা নিচে, তার মানে সক্রিয়তা সিরিজে জিঙ্কের সক্রিয়তা বেশি, আয়রনের সক্রিয়তা কম। আর এটা তুমি এভাবে মনে না রাখি, যদি তুমি কোষ জারণ বিভবের মান দেখো তাহলেও বুঝতে পারবা। জিঙ্কের জারণ বিভবটা হচ্ছে কত একটু জানো তোমরা? প্রমাণ অবস্থায় জিঙ্কের জারণ বিভব হচ্ছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হলে প্রয়োজন হয় প্লাসের 0.76 ভোল্ট। আর আয়রনের জারণ বিভবের মান হচ্ছে কত? আয়রন থেকে আয়রন 2 প্লাস হইতে সেটা লাগে কত? 0.44 ভোল্ট। তাহলে যার জারণ বিভব বেশি তার সক্রিয়তা বা ইলেকট্রোপজিটিভিটি বেশি। এটা আমরা বুঝতে পারছি বা এটা আমরা পারবো, কিন্তু আমি ধারণাটা ব্যাখ্যাটা এভাবেই দিব, তাহলে তো আমার ওই ছোট ক্লাসের মতোই হয়ে গেল। তাহলে আমরা এখানে কোষ বিক্রিয়া আকারে দিতে পারি। তাহলে এখানে ধাতু কোনটাকে প্রতিস্থাপিত করব? ধরো জিনটাকে। তাহলে জিনটা নিঃসন্দেহে লবণ বা যৌগ অবস্থায় আছে, তাহলে কে প্রতিস্থাপিত করবে? তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়া ঘটবে না ঘটবে না সেটা যাচাই করে দিবা। তাহলে আমরা জানি না বিক্রিয়াটা ঘটবে না ঘটবে না, এই জন্য লিখে নিব সম্ভাব্য সংগঠিত বিক্রিয়া। সম্ভাব্য সংগঠিত বিক্রিয়া। তাহলে সম্ভাব্য সংগঠিত বিক্রিয়াটা কার সাথে কার? আমরা কিন্তু এই যে 2 নাম্বারটা পড়তেছি, 2 নাম্বারটা সংগঠিত বিক্রিয়া। তাহলে সম্ভাব্য সংগঠিত বিক্রিয়াটা কি হচ্ছে? লোহা, আয়রন আছে, আয়রনের সাথে এখানে কিন্তু জিনটা প্রতিস্থাপিত করতে বলা হয়েছে, তার মানে জিনটা আয়ন আকারে আছে। তাহলে এটা হইলে কি হয়ে যাবে? আয়রন হয়ে যাবে আয়ন, আর জিনটা হয়ে যাবে ধাতু। তাহলে বিক্রিয়াটা কোষ বিক্রিয়া আকারে আমরা লিখতে পারবো। অনেকেই কনফিউশন থাকতে পারে। আবার এখানে ধাতু হচ্ছে আয়রন, আর জিঙ্ককে প্রতিস্থাপিত করবে, তার মানে জিঙ্কটা যৌগ অবস্থায় আছে, সেই যৌগটা থেকে জিঙ্কটাকে প্রতিস্থাপিত করবে। তার মানে জিঙ্ক যৌগ গঠনের সময় 2 প্লাস আয়ন গঠন করে, এই জন্য জিঙ্ক 2 প্লাস লিখলাম এখানে। ব্যাপারটা পরিষ্কার হয়েছে কিনা একটু জানাও। তারপরে কোষ বিক্রিয়া আকারে লিখবো আমরা। কোষ বিক্রিয়া আকারে লিখলে এখানে জারণ কার ঘটছে? অ্যানোডে বিক্রিয়া ধরবো এটা, তার মানে Fe থেকে হয়ে গেছে Fe2+, তার মানে জারণ সংখ্যার বারণ ঘটছে, মানে জারণ হইছে। আর এটা জিঙ্ক 2+ থেকে কি হইছে? জিঙ্ক, এরকম। তাহলে এখানে কোষ বিভবের মান হিসাব করবা তুমি। ই নট সেল অর্থাৎ প্রমাণ অবস্থায় কোষ বিভব অনেকেই করে ফেলছো, যারা করতে পারতেছো তাড়াতাড়ি একটু জানায় ফেলো। তাহলে Fe থেকে হইছে, আমরা এবার আর লিখলাম না জারণ বিজারণ, অ্যানোডের জারণ, ক্যাথোডের বিজারণ, এগুলো লিখলাম না, সরাসরি লিখে ফেললাম জারণ বিভব, আর ক্যাথোডের লিখবো বিজারণ বিভব, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। তাহলে একটু লক্ষ্য করো, আয়রনের জারণ বিভবের মান আমরা জানি 0.44 প্লাসের, আর জিঙ্কের জারণ বিভবের মান আমরা একটু আগে লিখছিলাম, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হলে প্রয়োজন হয় 0.76 ভোল্ট। তাহলে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু জারণ বিভব তুমি ব্যবহার করছো না, তুমি করছো হয়তো সূত্র ব্যবহার করতে পারতো ওই প্লাস মাইনাসেরটা, কিন্তু প্যাস লাগতো, এই জন্য এখানে মাইনাসের মান ব্যবহার করতে হবে 0.76। তাহলে কত থাকতেছে? 232। তাহলে মাইনাসের 0.32 ভোল্ট থাকতেছে। তাহলে এখানে একটু লক্ষ্য করো, এখানে যে আমরা কোষ বিভবের মানটা বিক্রিয়া করছি, এই বিক্রিয়ার কোষ বিভবের মান বের করছি, এই কোষ বিভবের মানটা কিন্তু পজিটিভ মান না। পজিটিভ মান হলে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া ঘটতো, তাহলে মানটা কেমন মান? নেগেটিভ মান। তাহলে নেগেটিভ মান যেহেতু, তাহলে নেগেটিভ মান হলে তড়িৎ রাসায়নিক কোষে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া ঘটবে না। তাহলে বিক্রিয়াটা কি হবে? আসলে স্বতঃস্ফূর্তভাবে না ঘটে বিক্রিয়াটা বাইরে থেকে শক্তির সুসঞ্চার হবে না, তার মানে স্বতঃস্ফূর্তভাবে আয়রন জিঙ্ককে প্রতিস্থাপিত করতে পারে না। তো আমরা মোটামুটি এই বিষয়টা বুঝে ফেলছি যে কোনটা কাকে প্রতিস্থাপিত করতে পারবে কিনা, সেটা আগের মতো আর সাধারণ ধারণা দিয়ে ব্যাখ্যা না দেয়া তুমি এখন কি করতে পারো, ওই সরাসরি বিক্রিয়ার মাধ্যমে দেখাতে পারো। আসো এখন 3 নাম্বারটা, ওই যে আমি আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম, সেই অভিজ্ঞতাটাই আবার একটু আমরা তোমাদের সাথে দেখাই, যে এখন বাস্তব উদাহরণ দিয়ে দেখাই যে কেন আসলে সম্ভব ছিল না। লোহার পাত্রে, পাত্রটা লোহার আর সালফিউরিক অ্যাসিড রাখছো, তাহলে পাত্রটা এখানে হচ্ছে ধাতু, লোহা মানে আয়রন, আয়রনের মধ্যে তুমি সালফিউরিক অ্যাসিড দিছো, তাহলে সালফিউরিক অ্যাসিড দিছে, সালফিউরিক অ্যাসিড দিছো, সালফিউরিক অ্যাসিড দেওয়ার কারণে
আমরা এই বিক্রিয়াটা হয়ে থাকে। একটু লক্ষ্য করো তো দেখি তোমাদেরকে আজকেও কি আটকা পড়ছে কিনা, একটু জানাও, কমেন্টে একটু জানাও প্লিজ। আমি খুব বাইরে থেকে শক্তি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওটা বুঝলাম, তোমরা কিন্তু ভিডিও আটকা পড়ছে কিনা একটু আমাকে একটু জানাও তো দেখি, ভিডিও আটকা পড়ছে কিনা। একটু আবার আমি কনফিউশন যে ভিডিও আটকা পড়ছে কিনা, কারণ আমার মোবাইলে দেখা যাচ্ছে না। তাহলে একটু লক্ষ্য করো, আমরা এখানে আসলে লোহার পাত্র নিছি। লোহার পাত্র নেওয়ার কারণে লোহাটা হচ্ছে আয়রন না স্যার, ঠিক আছে, ও থ্যাংক ইউ। আমি খুব আশ্বস্ত হলাম, খুব ভয়ে ভয়ে থাকি যে আসলে কখন নেটওয়ার্কের কারণে আবার ভিডিও হয়ে যায়। তাহলে এখানে আয়রন লোহা আছে, লোহার পাত্রে আমরা কি নিছি বলো দেখি, সালফিউরিক অ্যাসিড নিছি। তাহলে এইখানে সালফিউরিক অ্যাসিড, তাহলে এই বিক্রিয়াটা ঘটবে না ঘটবে না আমরা কিন্তু জানি না। তাহলে এটা কি লিখবো, সম্ভাব্য সংগঠিত বিক্রিয়া। এই ক্ষেত্রে কেউ বিক্রিয়া সংগঠিত বিক্রিয়া লেখা ফেলায় না, তাহলে সম্ভাব্য সংগঠিত বিক্রিয়া। কেন সম্ভাব্য লিখতেছি, আসলে বিক্রিয়াটা ঘটবে না ঘটবে না আমরা জানি না। তাহলে ধরে নিলাম সম্ভাব্য সংগঠিত বিক্রিয়াটা আয়রন প্লাস সালফিউরিক। এই ক্ষেত্রে পাত্রে রাখা যাবে কিনা একটা সহজ টেকনিক আমি পরে শিখাই দিব তোমাদের। তাহলে এই ক্ষেত্রে কি বিক্রিয়া হবে, ফেরাস সালফেটের সাথে যুক্ত হবে FeSO4, আর কি হবে, হাইড্রোজেন মুক্ত হবে। তাহলে এই ক্ষেত্রে একটু যদি আমরা কোষ বিভবটা লিখি, তাহলে কোষ বিভবের মান হিসাব করলেই বুঝতে পারবো যেটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে নাকি ঘটবে না। অর্থাৎ ই নট সেল, ই নট সেল ইকুয়াল টু হবে ই নট অ্যানোডের জারণ। অর্থাৎ অ্যানোডের জারণ বলতে কার জারণ করছে, এই যে এটা শূন্য থেকে হয়েছে কত, কোষ বিক্রিয়া লিখে নিই, সরি কোষ বিক্রিয়া আকারে লিখে নিই, কোষ বিক্রিয়া লিখলেই তোমাদের জন্য সহজ হবে ব্যাপারটা। তাহলে জারণ ঘটছে কার, Fe থেকে Fe2+, তারপরে বিজারণ ঘটছে কার, এখানে দুইটা H+ আয়ন আছে, 2H+ থেকে হয়েছে কি তো কি H2। তাহলে এরকম হাইড্রোজেনের বিজারণ করছে, H+ এর বিজারণ করছে, আর আয়রনের কি করছে, জারণ করছে। তাহলে একটু লক্ষ্য করো, এখানে ই নট সেল বের করব। তাহলে ই নট সেল অন্য ধারণাতে যাবে না, একটা সহজ ধারণাতে রাখবা, তাহলে তোমার হিসাবগুলো ভুল হওয়ার পসিবিলিটি নাই। তাহলে Fe থেকে Fe2+, তারপরে প্লাস এখানে ই নট 2H+ থেকে H2। তাহলে এখানে একটু লক্ষ্য করো, আয়রনের জারণ বিভবের মান আমরা জানি 0.44 প্লাসের, আর হাইড্রোজেনের জারণ বিজারণের মান 0, তার মানে এটা হচ্ছে 0.44 ভোল্ট। তাহলে এটা ধনাত্মক মান আসছে। যদি আসলে ধনাত্মক মান আসে তাহলে কিন্তু ধনাত্মক মান আসার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে এটা স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটা ঘটবে। আর কোন বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্তভাবে ঘটে তাহলে ওই জারণ বিজারণটা ঘটবে। অর্থাৎ লোহার পাত্রে যদি তুমি সালফিউরিক অ্যাসিড রাখো, তাহলে সালফিউরিক অ্যাসিডটা কি হয়ে যাবে, লোহার পাত্রটাকে ভ্যানিশ করে ফেলবে। এই জন্য কোন পাত্রে কোনটা রাখা যাবে কিনা সেটা বোঝা তোমাদের জন্য খুবই একটা দরকারি ব্যাপার। তাহলে পরেরটা আমি করব না, পরেরটা তোমরা একটু প্র্যাকটিস করবা, তোমরা একটু প্র্যাকটিসের জন্য তোমাদের জন্য আমি রেখে দিলাম এটা। তাহলে এটা কি, এটা তোমাদের হোমওয়ার্ক। অ্যালুমিনিয়াম পাত্রে, অর্থাৎ অ্যালুমিনিয়ামের পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট রাখা যাবে কিনা। তাহলে এটা কিভাবে করব, এটা দেখো ব্যাপারটা এমনিতেই পারবা তুমি। তুমি যখন দেখবা ধাতুর সক্রিয়তা, মানে যেটা পাত্রের ধাতুর সক্রিয়তা যদি দ্রবণের ধাতুর তুলনায় বেশি হয় তাহলে রাখা যাবে না। তাহলে আমি কি বলছি, কথাটা একটু লিখো, না লিখলে মন থাকবে না। তাহলে লিখো দেখি কি বলছি, তুমি তোমার নিজের ভুলটাই বুঝতে পারবা, ধরতে পারবা কিভাবে সেটা। আবার বলছি, পাত্রের ধাতুর সক্রিয়তা যদি দ্রবণের ধাতুর সক্রিয়তার তুলনায় বেশি হয় তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে। কথাটা একটু বড় হইলেও একটু লেখা রাখো, তাহলে তোমাদের জন্য যে কোনো পদ্ধতিতেই করো না কেন, আমি যে পদ্ধতি শিখালাম এটা না করলা না, অনেকেই বললা যে না আরো ভালো পদ্ধতি বা আরো একটু ক্রিটিক্যাল পদ্ধতি নিয়ে তোমরা গবেষণা শুরু করলা, করতে পারো, কিন্তু শেষ থিমটা একটাই, সেটা হচ্ছে পাত্রের ধাতুর সক্রিয়তা যদি দ্রবণের ধাতুর সক্রিয়তার তুলনায় বেশি হয় তাহলে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া ঘটে। তাহলে একটু লক্ষ্য করো কি বলছি, যে পাত্রের ধাতুর সক্রিয়তা যদি
দ্রবণের ধাতুর সক্রিয়তার তুলনায় বেশি হয়, তাহলে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া ঘটে। তাহলে এই ধারণা থেকে আমরা সরাসরি বলতে পারি, তোমরা হিসাব করে দেখবা, অ্যালুমিনিয়াম বেশি সক্রিয়, ম্যাগনেসিয়াম বেশি সক্রিয়, কোনটা বেশি সক্রিয়? ম্যাগনেসিয়াম। তাহলে দ্রবণের ধাতুর সক্রিয়তা বেশি আর পাত্রের ধাতুর সক্রিয়তা কম, তার মানে এটা হিসাব করে দেখবা ঋণাত্মক মান আসবে, অর্থাৎ এটা কি করা যাবে? রাখা যাবে। বুঝতে পারছো? তাহলে তোমরা একটু হিসাব করে দেখো ভোল্টেজের মানটা কত আসে, একটু হিসাব করে আমাকে জানাও। আমি পরের অঙ্কটা করি, তোমাদের এটা তোমাদের জন্য রাখলাম, তোমরা ভোল্টেজের মানটা হিসাব করে আমাকে একটু দেখাবা এই ভোল্টেজের মানটা কত হয়। এখন আসো নিকেলের স্পেচুলা, তার মানে একটা দ্রবণের মধ্যে আমরা কপার সালফেট দ্রবণ নিলাম, তাহলে কপার সালফেট দ্রবণ নিয়ে নিকেলের স্পেচুলা হচ্ছে এই যে এরকম একটা লোহার নিকেল দ্বারা তৈরি একটা চিমনির মতো, মানে চামচের মতো ওরকম। তাহলে এটা দিয়ে কপার সালফেটকে আলোড়িত অর্থাৎ নাড়ানো যাবে কিনা, তাহলে নাড়ানো যাবে নাকি যাবে না, এই বিষয়টা কিভাবে পর্যবেক্ষণ করতে পারি? দেখো এখানে এই নিকেলটা হচ্ছে স্পেচুলাটা আর দ্রবণটা হচ্ছে কপার, তার মানে এর মধ্যে সম্ভাব্য সংগঠিত বিক্রিয়াটা কি হয় একটু লক্ষ্য করো। সম্ভাব্য সংগঠিত বিক্রিয়া, আমরা কেন সম্ভাব্য সংগঠিত বিক্রিয়া লিখছি? আসলে আমরা জানি না বিক্রিয়াটা ঘটবে নাকি ঘটবে না, এই জন্য। তাহলে নিকেলের সাথে বিক্রিয়া করবে কপার সালফেট, যদি বিক্রিয়া হতো তাহলে কি হতো? সেটা নিকেল সালফেট আর কি হয়ে যেত? কপার। তাহলে একটু কোষ বিক্রিয়া আকারে লিখি, তাহলে কোষ বিক্রিয়া, তাহলে কোষ বিক্রিয়া আকারে যদি লিখি, তাহলে কোষ বিক্রিয়া আকারে লিখলে নিকেল স্ল্যাশ নিকেল থেকে কি হয়েছে? নিকেল এখানে কিন্তু জারণ অবস্থা 2+, তাহলে নিকেল 2+, তাহলে ডাবল স্ল্যাশ এখানে কপার 2+ ছিল, তাহলে কপার 2+ থেকে হয়ে গেছে কত? কপার। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে বিভবের মানটা বের করতে পারি? তাহলে কোষ বিভব অর্থাৎ ই নট প্রমাণ অবস্থায়, আমরা অপ্রমাণ অবস্থায় ঘনমাত্রা 1 মোলার না হলে, অ্যাটমসফিয়ারের চাপ 1 অ্যাটমসফিয়ার না হলে কিভাবে করতে হবে সেটাও কিন্তু দেখব, যে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা ভিন্ন ভিন্নতা থাকলে সেটাকে আমরা ওই মুক্ত শক্তির পরিবর্তন দিয়ে আমরা হিসাব করব, সেটা হচ্ছে নার্নস্টের সমীকরণ। তাহলে আমরা সামনে আছে আলোচনা। তাহলে ই নট নিকেল থেকে কি হয়েছে? নিকেল 2+, আবার প্লাস ই নট কপার 2+ থেকে হয়েছে কত? কপার। তাহলে এইবার মানগুলো একটু বসাও। নিকেলের জারণ মান হচ্ছে 0.20 বা 22, আর কপারের বিজারণ মান তার মানে প্লাস হয়ে যাবে 0.34 ভোল্ট, তাহলে কত হয়ে গেল? 656, তাহলে 0.56 ভোল্ট। তাহলে একটু লক্ষ্য করো 0.56 ভোল্ট যেহেতু হয়েছে, তার মানে এখানে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটা ঘটবে, ধনাত্মক মান হওয়ার কারণে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া ঘটবে। স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া ঘটার কারণে এখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া যেহেতু ঘটবে, তার মানে এটা নিকেলের স্পেচুলা দ্বারা আলোড়িত করা যাবে না। ঠিক আছে? তাহলে সবাই কি বুঝতে পারছো কিনা এই পর্যন্ত? একটু লক্ষ্য করো, আমার কথা বোঝা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। আচ্ছা, তারপরে আসো লাস্ট অঙ্কটা আমরা একটু তোমাদের কাছে একটু শেয়ার করি। সেটা হচ্ছে একটা কোষ আমি আঁকছি এখানে, কোষটা হয়তো দেখা যাচ্ছে, না দেখা যাইলেও আমি বললাম আমি আবার ছবি আপলোড করে দিব তোমাদের জন্য, একটু সহজেই হবে। তাহলে এরকম একটা কোষ আমরা ব্যবহার করলাম, একটা পাত্র ব্যবহার করছি, পাত্রটা হচ্ছে দস্তার পাত্র। দস্তা মানে এই জিঙ্ক, আমরা জানি দস্তার পাত্র। তাহলে এই দস্তার পাত্রে ফেরাস সালফেট দ্রবণ নিছি, এখানে তামার তার দ্বারা বিদ্যুৎ উৎসের সাথে যুক্ত করে তড়িৎ বিশ্লেষণ ঘটাইছি। তাহলে এখন প্রশ্ন হলো, কোষটা তড়িৎ বিশ্লেষণ কোষ হইতে পারতো তড়িৎ রাসায়নিক কোষও, কিন্তু এখন কোষটি যথাযথ নিয়ম মেনে প্রস্তুত করা হয়েছে কিনা, এই ধরনের কোশ্চেন যদি আসে তাহলে তুমি কিভাবে সেটাকে আনসার করবা, একটু মনোযোগ চাই। তাহলে এখানে একটু লক্ষ্য করো, দস্তা মানে হচ্ছে জিঙ্ক আর দ্রবণটা ব্যবহার করা হচ্ছে ফেরাস সালফেট। তাহলে এখানে যথাযথ নিয়ম বলতে বোঝাচ্ছে যে এখানে যে পাত্রটা রাখা হয়েছে, তুমি এমন ভাবে তো কোষটা তৈরি করলা যে পাত্রের সাথে ধাতুর বিক্রিয়া হয়ে গেল, আর বিক্রিয়া হয়ে গেলে তুমি যে কোষটা তৈরি করলা এটা কিছুক্ষণের মধ্যে দেখা গেল কোষটা নাই, বেনিশ হয়ে গেছে, তোমার দ্রবণও নাই। তার মানে এটা যথাযথ নিয়ম মানা হয়েছে না। তাহলে নিয়ম মানা হয়েছে নাকি হয় নাই সেই বিষয়টা ব্যাখ্যা দিতে হবে, যে এখানে দ্রবণের সাথে পাত্রের ধাতুর সরাসরি কোনো বিক্রিয়া ঘটে যায় কিনা।
তাহলে আমরা সেটাই যাচাই করব। এখানে ফেরাস সালফেটটা হচ্ছে দ্রবণ, আর জিঙ্কটা হচ্ছে দস্তাটা হচ্ছে কি তোমার পাত্র। তাহলে জিঙ্কটাকে ধরতে হবে এনোড, অর্থাৎ এটাকে ধরতে হবে ধাতু, আর দ্রবণটাকে ধরে বিক্রিয়া করতে হবে। বিক্রিয়া ঘটে না ঘটে না সেটা তুমি জানো না, এই জন্য প্রথমেই তুমি লিখে নিবা সম্ভাব্য সংগঠিত বিক্রিয়া। সম্ভাব্য সংগঠিত বিক্রিয়া, আমি আগেই বলছি এটাতে তোমার আসলে প্রবাবিলিটি বোঝাচ্ছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, সংগঠিত বিক্রিয়া। তাহলে সম্ভাব্য সংগঠিত বিক্রিয়াটা কি হচ্ছে একটু লক্ষ্য করো। এখানে ধাতুটা হচ্ছে দস্তা জিঙ্ক, আর পদার্থ দ্রবণটা হচ্ছে ফেরাস সালফেট FeSO4। তাহলে বিক্রিয়া করে আমি কিন্তু একেবারে ফেকলা ফেকলা করে লানোর চেষ্টা করতেছি একটা বিষয়ের উপরেই, তো তোমরা বুঝতে পারতেছো কিনা আমরা সামনে নতুন বিষয় আলোচনা করব। একটু তোমাদের স্কিপ হয়ে যাওয়ার কারণে আমি এতটা সময় নিচ্ছি। তাহলে আয়রন ধাতু, তাহলে এখানে কোষ বিক্রিয়া আকারে কি হবে, কোষ বিক্রিয়াটা কি হবে একটু লক্ষ্য করো। তাহলে কোষ বিক্রিয়া হবে জিঙ্ক থেকে কি হচ্ছে জিঙ্ক 2+, তারপরে ডাবল স্ল্যাশ আয়রন 2+ থেকে হচ্ছে কত আয়রন। আসলে বিক্রিয়া এইগুলা সম্ভব কিনা, সম্ভব না অসম্ভব এটাই তো যাচাই করতেছি। আসলে বিক্রিয়া ঘটবে না, অনেকেই কনফিউশন বলতে পারো স্যার আপনি যে বিক্রিয়া লিখছেন এটা তো জীবনও হয় না, ওইটাই তো লিখলেন, কিন্তু সেটা তো আমি দেখতেছি না। আমি তো দেখতেছি যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে নাকি ঘটবে না, আমি তো ভুলটাকেই যাচাই করতেছি আমার ভুলটা ভুল কিনা। তাহলে সেটাই আমরা একটু দেখতেছি। তাহলে ই নট সেল ইকুয়াল টু কি হবে, ই নট অ্যানোডের অক্সিডাইজেশন, অ্যানোড অক্সিডাইজেশন, আর ক্যাথোড হচ্ছে রিডাকশন। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে পাত্র সবসময় অ্যানোড হিসেবে ক্রিয়া করবে। ই নট ক্যাথোড এর রিডাকশন বিক্রিয়া, ক্যাথোডের রিডাকশন। তাহলে একটু লক্ষ্য করো অক্সিডাইজেশন কার ঘটছে, এখানে যদি আমরা বলি অক্সিডাইজেশন ঘটছে কার, অক্সিডাইজেশন করছে অক্সিডাইজেশন ঘটছে কার, এখানে অক্সিডাইজেশন ঘটছে তোমার জিঙ্কের। তাহলে ই নট জিঙ্ক থেকে হয়েছে কি জিঙ্ক 2+। আমি এত বেশি একটা বিষয়ের উপর কেন জোর দিলাম, তোমাদেরকে দেখবা আজকে ক্লাস করতে খুব সহজে বুঝতে পারতেছো, আবার খুব সহজে ভুলেও যাবা। কেমিস্ট্রির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা যে খুব সহজে বোঝা যায় আবার খুব সহজে ভুলাও যায়। এই যাতে ভুলে না যাও এই জন্য এত বেশি আমি দিতেছি। এটা হচ্ছে 0.76, আর আয়রনের জারণ বিভব হচ্ছে 0.44। তাহলে এখানে বিজারণ বিভব দরকার, দেখো 2+ থেকে 2, তাহলে মাইনাসের 0.44। তাহলে একটু লক্ষ্য করো প্লাসের কত আসতেছে 2, আর এখানে 7 থেকে 4 গেলে 3, তাহলে 0.32 ভোল্ট। তাহলে এখানে ধনাত্মক মান আসছে। তাহলে ধনাত্মক মান আসছে মানে হচ্ছে এই পাত্রটা দ্রবণ দ্বারা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে, ক্ষয়প্রাপ্ত হবে, ছিদ্র হয়ে যাবে, এরকম অনেক কথাই তুমি বলতে পারো। তাহলে এইগুলা বলার মাধ্যমে তুমি বুঝাতে পারো যে বিক্ষুষটা যথাযথ নিয়ম মানে তৈরি করা হয় নাই। তার মানে যে কোষটা তৈরি করছে সে কেমিস্ট্রির এই বিষয়টা বুঝে না। আসলে ব্যাটারি যারা বানায় তারা যারা ওই কোষ তৈরি করে ওরা কেমিস্ট্রি বুঝে তৈরি করে না। তাহলে কেমিস্ট্রি বুঝে যদি করতো তাহলে ওই ভোল্টেজ গুলো আরো বাড়ানো যেত। হয়তো ইঞ্জিনিয়ারে একটা ফর্মুলা দিয়ে দেয়, কাজ শিখায় দেয়, ওই কাজের উপর ভিত্তি করে তারা অনেক দিন পর্যন্ত কাজ করতে করতে কারিগররা দক্ষ হয়ে যায়, কিন্তু সেটা কেমিস্ট্রি বোঝা হয় না হয়তো। তাহলে আমরা যারা ওই তড়িৎ রসায়নটাকে কোষের মধ্যে ব্যবহার করব, ওই পেট্রোলিয়াম বা জীবাশ্ম জ্বালানির বিকল্প ব্যবহার হিসেবে আমরা প্রস্তুত করার চেষ্টা করব, তারা কিন্তু এগুলা মাথায় রাখতে হবে। তো অনেক কথা হলো তোমাদের, আজকের ক্লাসটা ঠিকঠাক সব তোমরা বুঝতে পারছো কিনা আমি একটু তোমাদের এই কমেন্টগুলাই হয়তো আমাকে একটু রিল্যাক্সেশন করবে, আমার একটু একটু স্বস্তি দিবে তোমরা আমার কথা কি ঠিকঠাক বুঝতে পারছো কিনা। আর অবশ্যই কাজটা করে তোমরা ছবি তুলেও পাঠাতে পারো, অথবা কমেন্টে তোমরা উত্তরগুলো একটু দেখাবা। হ্যাঁ, দেখাইলে আমি ভাবতে পারি যে তোমরা কিছুটা হলেও তোমাদের উপকারে আসছে। এই অনলাইন ক্লাস হয়তো 100% না, অনেকেই এই অনলাইন ক্লাসের বঞ্চিত, কারণ আমরা বাংলাদেশ, আমি নিজেই মাঝে মধ্যে ঝামেলায় পড়ে যাই ক্লাস নিয়ে, আর তোমরা তো যারা আরো প্রত্যন্ত অঞ্চলে আসো তারা আরো বেশি সমস্যা হয়ে যেতে পারে। তো তারপরেও আমাদের শত বাধার মাঝেও যারা নিজেদেরকে এই প্রতিষ্ঠিত এইভাবে রাখতে পারবা তাদেরই হয়তো ভালো কিছু হবে। তো যাই হোক, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, আর সবাই পড়াশোনাটাকে একটু গুরুত্ব দিয়ে করতে থাকো। আসলে লকডাউন পরিস্থিতি বা এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়াটা তোমাদের জন্যই দরকারি। সরকারি সিদ্ধান্তটা আসলে এটা অনেকেই ভাবতেছো যে না আমরা এখন খুলে দিলে হতো, কিন্তু দেখা যাচ্ছে যে ওটা তো
আসলে প্রাসঙ্গিক না, অন্যান্য দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই জন্য কিন্তু এই বিষয়গুলা থেকে যায়। আর যারা পরীক্ষাতে আসো, তোমাদের পরীক্ষাটা মনে হয় আরো কিছুটা সময় ডিলে হয়ে গেল, তোমাদের জন্য খুব কষ্ট হয় যে এই পড়াশোনাটা ধরে রাখা কঠিন। কিন্তু তোমরা তোমাদের নতুন নতুন পড়া কালেকশন করতে পারো। বিভিন্ন প্রকাশনীর নতুন নতুন বই আছে যেগুলো কম্পিটিটিভ বই, কম্পিটিটিভ কেমিস্ট্রির কম্পিটিটিভ অনেক বই আছে। আমি এটা বিজ্ঞাপন দিতে চাইতেছি না, বাজারে অনেক কম্পিটিটিভ বই আছে। এই কম্পিটিটিভ বইগুলা নিয়ে এখন বেশি বেশি করে তোমরা প্র্যাকটিস করো। বেশি বেশি করে প্র্যাকটিস করলে তোমাদের হয়তো সামনে অ্যাডমিশনের ক্ষেত্রেও কিছুটা কাজে লাগবে, এখন একটাও কাজ হয়ে যাবে। তো একটু একটু বেশি গ্রুপ স্টাডি করো। তোমরা নিজেরা জুম মিটিং এর মাধ্যমে আলোচনা করতে পারো। কোনো সমস্যা থাকলে আমার সাথেও যোগাযোগ করতে পারো। তো সেই পর্যন্ত তোমরা আশা করি সবকিছু আজকের ক্লাসে বুঝতে পারছো, সেই আশা ব্যক্ত করে তোমাদের আজকের ক্লাসটা এই মুহূর্তে রাখছি। আবার দেখা হবে। ধন্যবাদ।